নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আমি আবার আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজ আবার কিছু নতুন চ্যাপ্টার আপনাদের জন্য নিয়ে আসছি। বেসিক্যালি তোমার এইচএস সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্ট, দ্যাট ইজ অল্টারনেটিভ ইংলিশে কোনো কিছুর উপরে ভিডিও আমি বানাইনি, তাই আজকে ভাবলাম যে একটা নতুন ভিডিও বানানো যাক তোমাদের অল্টারনেটিভ ইংলিশ থেকে এইচএস সেকেন্ড ইয়ারের জন্য। প্রথম চ্যাপ্টার যেটা আছে দ্য ভার্জার, ঠিক আছে, অল্টারনেটিভ ইংলিশ বিগুয়ার থেকে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে তোমাদের, দ্যাট ইজ দ্য ভার্জার, সেটা তোমাদেরকে আজকে আমি এক্সপ্লেন করবো। সো আই এম গোয়িং টু এক্সপ্লেন দিস ইউনিট টুডে। যদি কোথাও তোমাদের বুঝতে প্রবলেম হয়, ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, আই উইল লেট ইউ নো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চ্যাপ্টারটা কার দ্বারা লেখা হয়েছে, কি লেখা হয়েছে, এটা তো বইয়ের মধ্যে দেওয়াই আছে তোমাদের, ঠিক আছে। কোথার থেকে নেওয়া হয়েছে বা কখন তোমার পাবলিশড হয়েছে যদি বলি, তো এগুলো সব কিছু বইয়ের মধ্যে তোমার দেওয়া আছে। তো দেখো, ফার্স্ট অফ অল চ্যাপ্টারটা লিখেছে কে, দ্য ভার্জার। আচ্ছা, যে আমার একটা স্টাইল আছে, স্টার্ট করার আগে আমি ফার্স্ট অফ অল যে চ্যাপ্টারটা দিয়েছে দ্য ভার্জার, ভার্জার মানেটা কি, চ্যাপ্টারটার মিনিংয়ের সঙ্গে অল্প গেলে ভালো হয়, তারপরে আমি লেখকের পরে আসবো। তো তোমাদের যদি ভার্জার বলি, ভার্জার মিনস হোয়াট, ভার্জার মানে কি। বেসিক্যালি যদি ভার্জারের কথা বলা হয়, সিম্পলি মনে রাখবা এ কেয়ারটেকার। কেয়ারটেকার মানে কি, চার্জ দিতে থাকে। চার্জ তো একটা ছোটো মোটো জিনিস না ভাই। যদি আমরা বলি, যেরকম আমাদের এখানে পানবাজারে একটা চার্জ আছে, ডন বস্কো স্কুলের ভিতরে যে চার্জার, সবসময় আমরা 25 ডিসেম্বরে নর্মালি যাই, 25 ডিসেম্বরে ক্রিসমাস সেলিব্রেশন দিন যাই। তো এত বড় একটা চার্জে আছে, ওটাকে তো মেনটেন করার জন্য কোনো লোকেরও প্রয়োজন। তো ভার্জার ইজ ওয়ান অফ দ্যাম, দ্যাট ইজ দ্য কেয়ারটেকার বলতে পারো, যে তোমার ওই চার্জটাকে দেখাশোনা করে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটা ভার্জারের উপরে ডিপেন্ড হয়ে আছে। তো ভার্জার যে নিশ্চয়ই একটা মানুষ, ও ভূত না। তো একটা চার্জের যে ভার্জার থাকে, তার উপরে বেসড করে এই স্টোরিটা বানানো হয়েছে। আর এই স্টোরিটাকে লিখেছে কে, উইলিয়াম সমারসট মগম, বা এটাকে বলে মম। এখানে জিটা এইচটা উচ্চারণ হয় না, মম বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার? তো উইলিয়াম সমারসট মমের কথা যদি বলি আমি, বেসিক্যালি দেখো, তিনি মাল্টি ট্যালেন্টেড বলতে পারো। মাল্টি ট্যালেন্টেড ইন দ্য সেন্স, তোমার তিনি প্লে রাইট লিখেছেন। প্লে রাইট মানে বুঝো তো, যে ড্রামা সামা যে হয়, ঠিক আছে, বা শর্ট কাইন্ড অফ স্টোরিজ, প্লে রাইট। দেন শর্ট স্টোরিজ লিখেছে, দেন তোমার নভেল লিখেছে, উপন্যাস যেটাকে আমাদের বাংলায় বলা হয়, ঠিক আছে, উপন্যাস, নভেল, যার জন্য তোমার রবীন্দ্রনাথ ট্যাগর কী পেয়েছিল, নোবেল পুরস্কারও পেয়েছিল, ঠিক আছে। তো নভেলও তিনি লিখেছেন। কে লিখেছে? উইলিয়াম সমারসট মম। তো তার এই যে স্টোরিটা আছে দ্য ভার্জার, ঠিক আছে, তার ভার্জার স্টোরিটা তোমার অ্যাকচুয়ালি লেখা হয়েছিল, প্রথম পাবলিশ হয়েছিল তোমার 1929-এ, ঠিক আছে। কিন্তু ওটাকে ফাইনালি মানে তোমার বলতে গেলে কমপ্লিট পাবলিকেশন বলতে পারো না, পরে 1936-এ এই স্টোরিটা পাবলিকেশন হয়, ঠিক আছে। আর এই স্টোরিটাই তোমাদের বুকের মধ্যে ঢোকানো হয়েছে। এখানে মানে কিছু শেখার জিনিস আছে এই চ্যাপ্টার থেকে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমরা জানবে চ্যাপ্টারটার লাস্টের দিকে কী শেখার জিনিস আছে, ঠিক আছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, আমি চ্যাপ্টারটার মধ্যে এন্টার। ওকে, তো এই চ্যাপ্টারের মধ্যে মেন ক্যারেক্টার হলো ভার্জার, ঠিক আছে, যার নাম হলো তোমার অ্যালবার্ট, ঠিক আছে, ফোরম্যান বলতে পারো, অ্যালবার্ট ফোরম্যান। তো এই কাহিনীর মধ্যে মেন ক্যারেক্টার তোমার আছে এডওয়ার্ড ফোরম্যান, ঠিক আছে। তো যেই ফোরম্যানের কথা বলা হয়েছে, তিনি একটা চার্চে লাস্ট 16 ইয়ার্স ধরে, এখানে লাস্ট বলতে গেলে যেই সময় স্টোরিটা লেখা হয়েছে বা তার লাইফে, মানে 16 ইয়ার্স ধরে সেখানে কাজ করছিল। আর সেই চার্চটার নাম ছিল তোমার কি, সেন্ট পিটার্স চার্চ, যেটা ছিল কোথায় লোকেটেড ছিল, কোয়েশ্চেন আসে তোমাদেরকে, কোথায় লোকেটেড ছিল, তোমার নেভিল স্কোয়ারে। ক্লিয়ার? নেভিল স্কোয়ারে তোমার লোকেটেড ছিল। তো সেই চার্চে তোমার অ্যালবার্ট ফোরম্যান যে আছে, 16 বছর ধরে কাম করছিল। তো 16 ইয়ার্স ধরে যদি কাম করে একজন ব্যক্তিকে, এখন বাই চান্স যদি এখান থেকে বের করে দেওয়া হয়, কেমন হতে পারে? তোমরা কোনো একটা জায়গায় 16 ইয়ার্স ধরে কাম করছো, বা এক্সাম্পল তোমরা কোনো একটা জায়গায় 16 ইয়ার্স ধরে রয়েছো, ঠিক আছে। তো 16 ইয়ার্স ধরে থাকার পর যদি তোমাদেরকে কোথাও থেকে বের করে দেওয়া হয়, হাউ ইউ উইল ফিল? গুড?
স্পোর্টস। অফকোর্স নট। তো এখানে কি হয়েছে, তোমার যে অ্যালবার্ট ঠিক আছে, অ্যাডওয়ার্ড ফরম্যান যে আছে তাকে সেই চার্চ থেকে, দ্যাট ইজ তোমার সেন্ট পিটার চার্চ থেকে, যেখানে যেটা কোথায় লোকেট ছিল তোমার নেভিল স্কোয়ারে, সেখান থেকে বের করে দেওয়া হয়। তো বের করে দেওয়ার পরে তার লাইফে কি টার্নিং পয়েন্ট আসে, ঠিক আছে, অ্যান্ড তিনি কোথার থেকে কোথায় পৌঁছে যায়, সেই বিষয়েই চ্যাপ্টারটা পুরো। তো যাই হোক, এখন চ্যাপ্টারটার বিগিনিংয়ে কী আছে সেটা বলি আমি। তো বিগিনিংয়েই বলছে চ্যাপ্টারটার একটা খ্রিস্টেনিং সেরেমনি হয়েছিল, ঠিক আছে, কথা বলা হয়েছে খ্রিস্টেনিং সেরেমনি। না, খ্রিস্টেনিং সেরেমনি কী, যদি কোয়েশ্চেন তোমাদের বলে খ্রিস্টেনিং সেরেমনি কী, তো বেসিক্যালি মনে রাখবো, যখন কোনো খ্রিস্টান ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে, বাচ্চা যে জন্মগ্রহণ করে, তাদের যে নামকরণ করা হয় না, তো নামকরণ করার একটা কি বলতে গেলে আমাদের যখন বলো না তোমার, আরে আমাদের যখন ষষ্ঠীর মধ্যে নামকরণ করা হয় না, কী করা হয়, বাচ্চার নাম দেয় যে, ঠিক আছে, নামকরণের সঙ্গে জড়িত একটা সেরেমনি। তো খ্রিস্টেনিং সেরেমনির পরে তোমার ওই চার্চের মধ্যে কী কী ঘটনা ঘটলো সেইখানে বা সেই বিষয়ে লেখক এখানে মেনশন করেছে। ক্লিয়ার? তো ওকে, তো দেখো তোমার যেটা ফার্স্ট প্যারাগ্রাফ আছে চ্যাপ্টারটার, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কার কথা বলা হয়েছে, তোমার অ্যাডওয়ার্ড ফরম্যানের কথা বলা হয়েছে। তো সঙ্গে সঙ্গে বলা হয়েছে ওখানে কি একটা খ্রিস্টেনিং সেরেমনি চলছিল, ঠিক আছে। তো খ্রিস্টেনিং সেরেমনি চলার পরে অল্প ডেসক্রিপশন দিয়েছে অ্যালবার্টের বিষয়ে, ঠিক আছে। তো অ্যালবার্ট কেমন ধরনের লোক ছিল, তো আমি সিম্পলি একটা কথা বলে দেবো। দেখো, তুমি এখান থেকে বুঝতে পারো যে লোকটা কেমন থাকতে পারে। ক্লিয়ার? তো অ্যাডওয়ার্ড ফরম্যান তোমার বা ভার্জার 16 ইয়ার্স ধরে তোমার সেন্ট পিটার চার্চে কাম করছিল। এখন 16 ইয়ার্স তো কম বয়স না, ইজন্ট ইট? কম কয়েকদিন না। তো এই কয়েকদিন দিনের মধ্যে, মানে 16 ইয়ার্সের মধ্যে দেখো, আমরা যখন ড্রেস চেঞ্জ করি, আরও তো যেহেতু চার্চে কাম করতো, চার্চে যারা থাকে তাদের ড্রেস কেমন হয় জানোই তোমরা ভালো মতন। তো ওর যে গাউনগুলো ছিল, নিশ্চয়ই 16 ইয়ার্সে ও ভ্যারাইটিস অফ গাউন পেয়েছে। তো আমরা কী হয়, আমরা দেখো আমাদের কথা যদি বলি, আমরা আজকে এই বছরে একটা টি শার্ট পরলাম, আমাদের ওটা ইউজলেস হয়ে গেলো, ভালো হয় না, আমরা ছিঁড়ে ফেলে গেলো, আমরা কী করলাম, ফেলে দিই, তাই তো। নেক্সট বছর আসে আমরা নতুন একটা জামা কাপড় কিনি। এর থেকে কী বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে সেই টি শার্টের প্রতি আমাদের কোনো মায়া মমতা অত নাই, লাগাব নাই, ইজন্ট ইট? সিম্পল, অত মায়া মমতা বা লাগাব নাই, বিকজ আমরা আর একটা নতুন কিনে নেব। কিন্তু যে ভার্জার ছিল, ও 16 ইয়ার্স ধরে যতগুলো গাউন্স পেয়েছে বা যতগুলো পরেছিল, গাউন্স পরার পর যে ইউজ হয়ে যায়, ইউজ হওয়ার পর যে গাউন্সগুলো ছিল, সেগুলো কী করতো, খুব যত্ন সহকারে তার আলমারির ওয়ার্ড্রোবের মধ্যে তলের তাকের মধ্যে ঢুকিয়ে রেখে দিত। তো একটাও ও ড্রেস যেগুলো ছিল তোমার গাউন্স, একটাও ফেলেনি। এখন একজন লোক কেন সেই ইউজ করা জিনিসগুলো নিজের কাছে রাখবে? কিসের জন্য রাখবে? নিশ্চয়ই কোনো রিজন আছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। एग्जाम्पल যেরকম বলি, मेरे पास भी कुछ चीज़ है ऐसा, मेरा टीचर का दिया हुआ है, जो मेरे को मिला था 2010 में, स्टिल आई एम हैविंग दैट। এখনও পর্যন্ত আমার কাছে ওটা আছে, আর আমি একটু যত্ন করে রাখছি, বিকজ ইট মিনস আ লট। আমার কাছে সেই জিনিসটা মুহূর্ত বহুতই গুরুত্বপূর্ণ। তো সিমিলারলি যে 16 ইয়ার্স ধরে কাম করছে, যার প্রথম গাউন্স ছিল সেটাও পর্যন্ত ও সামনে রাখছে। এর থেকে কী বোঝা যায় যে অ্যাডওয়ার্ড ফরম্যান যে ছিল, সে তার সেই জবটাকে খুবই ভালোবাসত। দ্যাট ইজ যে তোমার ভার্জারের জবটা ছিল, সে খুবই ভালোবাসত, তার জন্য একটা গাউন্সও ফেলেনি, সব কটা গাউন্স কী করেছে, নিজের কাছেও জমা করে রেখেছে। তো এর থেকে বোঝা যায় হি ওয়াজ আ ডেডিকেটেড পারসন টুয়ার্ডস হিজ ওয়ার্ক। তো নিজের কাজের প্রতি সে কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বপরায়ণ ব্যক্তি ছিল বলতে গেলে। কখনও নিজের কাজের সঙ্গে কাজের সঙ্গে কেয়ারলেসনেস দেখায়নি সে। যা কাজ করতো ডেডিকেশনের সঙ্গে করতো, প্যাশনের সঙ্গে করতো, ঠিক আছে। তার জন্যই তো 16 বছর ধরে রাখছে। ইভেন গাউন্সগুলো কী করতে দাও, যখন চার্চে আসো, নিজের ঘর ছিল, নিজের ওয়াইফও ছিল, অ্যাডওয়ার্ড ফরম্যানের নিজের ওয়াইফও ছিল এবং বাইরে ওর ঘরও ছিল, মানে অন্য জায়গায়। ও যখন ডিউটিতে আসতো তখন ওটা পরিধান করতো। পরিধান করার পরে যখন আবার ঘরে যাওয়ার সময় কী করতো, আয়রন যে আছে না, আয়রন দিয়ে সেই ড্রেসটা কী করতো, রোজ করতো, প্রেস করতো।
যাতে ড্রেসটার কোনো ক্ষতি না হয়। এখন এই ড্রেসটা যদি আমি কোচকায় রেখে দিই, ড্রেসটা ভালো থাকবে নাকি? নিশ্চয়ই খারাপ হয়ে যাবে। কিন্তু ও এগুলো কী করতো, সবসময় প্রেস করতো। তো এর থেকে বোঝা যায় না, তো হি ইজ আ সিম্পল পারসন, ক্লিয়ার, সিম্পল পারসন, এবং নিজের কামের প্রতি খুবই দায়িত্ববান ছিল। তো অ্যাকচুয়ালি সেই চার্চের মধ্যে যত লোক ছিল তারা সবাই ওর কাজের থেকে স্যাটিসফাই ছিল। তো যদি সবাই স্যাটিসফাই থাকে তাহলে কেন ওকে বের করে দেওয়া হলো? কোয়েশ্চেন মার্ক। যদি সবাই স্যাটিসফাই ছিল ওর থেকে, তাহলে কেন ওকে বের করে দেওয়া হলো? তো এত ভালো লোক, সবার সঙ্গে ভালো বিহেভ করে, ভালো মতন কথাবার্তা বলে, নেবারদের সঙ্গে ভালো রিলেশনশিপ আছে, মানে যেখানে চার্চটা ছিল তার প্রতিবেশীর লোকেরাও খুবই ভালো তার সঙ্গে বিহেভ করতো, এবং চার্চের মধ্যে যারা লোক ছিল তারাও তার সঙ্গে ভালো মতন কথা বলতো, সব কাম কাজ তিনি ঠিক মতন করতেন, তথাপি তাকে কেন বের করা হলো? তো এখানে বলেছে দেয়ার ওয়াজ আ চেঞ্জ, একটা চেঞ্জ আসে। দেখো, ভার্জার হলো একটা অ্যাসিস্ট্যান্ট বলতে পারো। ভার্জারের যেটা পজিশন আছে ওটা হলো একটা অ্যাসিস্ট্যান্ট। আর আমরা জানি চার্চের মধ্যে তোমার ভার্জারের উপর আরেকজন থাকে, সেটাকে বলা হয় ভাইকার বা ভিকার বলা হয়। ঠিক আছে, অনেকগুলো উচ্চারণ ভিকার বলে বলা হয় বা ভাইকার বলা হয়। নাও ভাইকার কে? ভাইকার বা ভিকারটা কে? তো সিম্পলি মনে রাখো, ভাইকার বা ভিকার হলো অ্যাকচুয়ালি বলতে পারো ওয়ান কাইন্ড অফ, মানে যার পজিশন ভার্জারের উপরে আছে, অ্যান্ড হি ইজ এ প্রাইস্ট। প্রাইস মানে বুঝো তো, মন্দিরের যে পূজারি, তো পূজারিটা। তো এখানে তোমার খ্রিস্টানিং সেরেমনির কথা বলা হয়েছে। তো যেদিন খ্রিস্টানিং সেরেমনি করা হচ্ছিল, ঠিক আছে, তোমরা তো ভালো মতো জানো খ্রিস্টানদের রুল নিয়ম। তো এখানে যখন নামকরণ করা হয় না, বাইবেলের পার্ট কিছু অংশ পড়া হয়। হয়তো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, এখানে ক্লিয়ারলি বুকের মধ্যে বলে নাই, ঠিক আছে। তো খ্রিস্টানিং সেরেমনি হয়েছিল, তো সেরেমনির মধ্যে কী করা হয়, নর্মালি তোমার বাইবেলের পার্ট পড়া হয়, ঠিক আছে। তো এখানেও হয়তো পড়া হয়েছিল, কিন্তু এর আগে খ্রিস্টানিং সেরেমনি হওয়ার আগে কিছু এখানে পরিবর্তন হয়েছিল। আর পরিবর্তনটা কী ছিল, যে তোমার ওই চার্চটাতে একজন নতুন প্রাইস্ট এসেছিল। এর আগের যে প্রাইস্টটা ছিল তার সঙ্গে তোমার অ্যালবার্টের খুবই ভালো রিলেশনশিপ ছিল, ঠিক আছে, কোনো প্রবলেম ছিল না তার সঙ্গে। কিন্তু এরপরে যে নতুন তোমার প্রাইসটা আসে, আছে না অনেক লোক অল্প তেরা থাকে, তেরা কিসম কা, ফোকাস এখানে কর। তো তোমার যেটা বলছি আমি, যে আগের প্রাইস যেটা ছিল তার সঙ্গে অ্যালবার্টের ভালো রিলেশনশিপ ছিল, তার সঙ্গে কাম কাজ সব কিছু ভালো মতন করতে পারতো। কিন্তু এরপর যে নতুন প্রাইসটা আসে, ঠিক আছে, তার সঙ্গে অ্যালবার্টের রিলেশনশিপটা, মানে অ্যালবার্ট ওকে পছন্দ করতো না অত, বলতে পারো। এমনিও কোনোদিনও শো অফ করে নাই যে আমি ওকে পছন্দ করি না, বাট স্টেটমেন্ট যেগুলো আছে সেখান থেকে বোঝা যায় যে অ্যালবার্ট ওকে অত পছন্দ করতো না। কেন বলো তো? এর আগে কোনো লোক অ্যালবার্টের কাজ নিয়ে উল্টাপাল্টা কিছু বলেননি, বা ওর কাজের পিছনে কিছু লাগে না, বিকজ হি ওয়াজ আ গুড গায়, তার নিজের কাম কাজ ঠিক মতন করতো, ঠিক আছে। কিন্তু এখন কি হয়েছে, যে নতুন প্রাইসটা আসলো না, আমলোক বলতে না মানুষের কাজে মানে টাং লড়ানোর একটা লোক আছে, সব কাজে টাং লড়াবে। তো দ্যাট নিউ প্রাইস ওয়াজ লাইক দ্যাট। ওর মনে হয় স্বভাবটা কী ছিল, এই কাজ ঠিক মতো করো না কেন, ওই কাজ করো ঠিক মতো, মানে সব কিছুর মধ্যে ওর মানে টাং লড়াতে লাগে, এমন স্বভাবের ছিল নতুন প্রাইসটা। আর অল্প বেশি মানে মডার্ন কাইন্ড অফ থিঙ্কিং। ইভেন যে সেরেমনিগুলো হতো, মানে একেবারে খুব হাইফাই সেরেমনি করাবে, এরকম অ্যাটিটিউড ছিল নতুন প্রাইসটার। কিন্তু আগের যে প্রাইসটা ছিল সে একদম সিম্পল সাদা ছিল, ঠিক আছে। তো এখন নিশ্চয়ই নতুন প্রাইস আসছে, তো তার লগে তো অল্প মতভেদ হবেই। তো এই খ্রিস্টানিং সেরেমনি যখন হচ্ছিল, ঠিক আছে, ইন বিটুইন দ্যাট নতুন প্রাইস্ট একটা জিনিস নোটিস করেছিল, ভার্জারের মধ্যে একটা জিনিস নোটিস করেছিল, হয়তো পড়া নিয়েই ও বুঝতে পারছিল। কেন বলতো, আমি বললাম না বাইবেল পড়ার কথা আছে এখানে, ঠিক আছে। যখনই খ্রিস্টানিং সেরেমনি হয় সেখানে বাইবেল পড়া হয়, কিন্তু তো ওইটাই মানে ও একটা জিনিস নোটিস করেছিল ইন বিটুইন দ্যাট। তো ও ওয়েট করছিল যে সেরেমনিটা কখন শেষ হবে, শেষ হওয়ার পরে ভার্জারের সঙ্গে কথা বলবে। তো খ্রিস্টানিং সেরেমনিটা শেষ হলো, তখন সেই ভাইকারটা, নতুন ভাইকারটা, দ্যাট ইজ প্রাইসটা, তোমার ভার্জারকে বললো যে তুমি অল্প এখানে আসো, আমার সঙ্গে উপরে আসো, আমার সঙ্গে কথা বলবো, মানে তোমার ভ্যাস্টিতে যাবে। ভ্যাস্টি মানে কি জানো তো?
এখানে ভ্যাস্ট্রি বলে আছে। ভ্যাস্ট্রি মানে যেটা চার্চের লগের রুম থাকে। তো মনে রাখবা এখানে নর্মালি তোমার ড্রেস চেঞ্জ করতে লাগে, বা যেগুলো চার্চের যে ফাদার মাদার আছে না, ওরা যে ড্রেসগুলো যে পরে সেই ড্রেসগুলো রাখার রুম, কিংবা রেকর্ডস রুম। রেকর্ডস রুম তো বুঝোই, কাগজপত্র ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো থাকে যেখানে থাকে সেই রুম। তো সেই ভাইকারটা বলে তোমার ভার্জারকে যে তুমি আমার সঙ্গে চলো, মানে তোমার সঙ্গে কিছু আমার কথা আছে, ঠিক আছে, ভ্যাস্ট্রি রুমে চলো। তো ঠিক আছে, ভাইকারও বলে, তো ভার্জারও বলে চলেন যাচ্ছি আপনার সঙ্গে সঙ্গে। তো ইন বিটুইন দ্যাট তখন ভাইকারের সম্বন্ধে ভার্জার কিছু কথা বলে, যে আপনি দেখেছেন স্যার, বা আমি এক্সাম্পল দিচ্ছি, মানে লর্ড যেরকম আপনি খুবই চমৎকারী ব্যক্তি, আপনি যখনই বাচ্চাটার গায়ে হাত দিলেন বাচ্চাটা কান্না বন্ধ করে দিল, ঠিক আছে। তো এভাবে তারিফ করলো। তো নতুন প্রাইসটা দেখে ওটা তো কিছুই না, মানে আমি যেসব বাচ্চার ওখানে মানে দেখি বা বাচ্চাদের কেয়ার করি, সব বাচ্চাই চুপ হয়ে যায়, কাঁদতে লাগে না, ওরা কান্দা বন্ধ করে দেয়, অল্প খুশ হয়, মানে খুশি দেখালো। আসে না নাকি, এখন তোমার যদি কেউ তারিফ করে তোমার তো ফুলবে না। তো ঠিক নতুন বাইকারটারও তারিফ করলো কে, ভার্জারে, যে স্যার দেখেন বাচ্চাটা কাঁদছিল, কি চমৎকার, তুমি যখনই ওর দিকে দেখলে বা ওকে ছুলে ও কান্নাটা বন্ধ করে দিল। তো এটাতে নতুন বাইকারটারও ফুললো, হ্যাঁ হ্যাঁ এরকম তো হয়, আমি এর আগেও মানে অনেক বাচ্চাকে এরকম চুপ করিয়েছি, আমার এক্সপিরিয়েন্স আছে এগুলোতে, এমন বলে। তো এইভাবে দুজনে চললো সাথে সাথে। চলার পরে আসলো কোন রুমে, ভ্যাস্ট্রির রুম। তো ভ্যাস্ট্রির রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার ভার্জার একটু শক হয়ে গেলো, আরে কী ব্যাপার, এরা এখানে কেন আছে অলরেডি? তার মানে তোমার সেই সেন্ট পিটার চার্চে একজন লোক ছিল না, আরও দুজন ওয়ার্ডেন ছিল তার লগে, ভার্জারের সঙ্গে, দ্যাট ইজ তোমার অ্যালবার্টের লগে আরও দুজন ওয়ার্ডেন ছিল। তো সেই ওয়ার্ডেন দুজন অলরেডি সে রুমে উপস্থিত ছিল, ভ্যাস্ট্রি রুমে। তো ওদেরকে যখন দেখলো, আরে কী ব্যাপার, এরা এখানে এসে কেন বসে আছে, বা এরা এখানে কিসের জন্য আসছে? আর ওদেরকে দেখে মানে ভার্জার ওদেরকে দেখে একটু বুঝতে পারলো যে ওর পর অ্যানেক্সিয়াস টাইপ, মানে অল্প টেনশনে আছে বা কিছু প্রবলেম মধ্যে মাথা কিছু চলছে, দেখে বুঝলো। অর্থাৎ বুঝি না আমরা যখন কোনো কাউকে যদি দেখি আমরা অ্যানেক্সিয়াস আমরা বুঝি অল্প। তো ভার্জারও বুঝলো কী হয়েছে, এরা এরকমভাবে রিয়াকশন দিচ্ছে যে। তো যাই হোক, দেখা সত্ত্বেও ওদের তো গ্রিটিং আসে ভগবানের যেহেতু সব কিছু নিয়ে, ওরা লর্ড নিয়ে সম্বোধন করে। তো সম্বোধন করলো, এসে করলো, হলো, কোনো প্রবলেম নেই। তারপরে গিয়ে তো এইখানে ধরুন চেয়ারটা যেরকম টেবিলটা এখানে আছে, আমি ভার্জার, আমি এক পাশে আছি, আর দুজন ওয়ার্ডেন আর এক পাশে আছে, আর মাঝখানে একটা টেবিল আছে। কোয়েশ্চেন আসতে পারে যে মাঝখানে টেবিলটা যে ছিল ওয়ার্ডেন্সদের মাঝখানে এবং তোমার কার মাঝখানে, ভার্জারের মাঝখানে যে টেবিলটা ছিল, সেই টেবিলটা কে এনেছিল? অ্যাকচুয়ালি টেবিলটা এনেছিল এর আগের যে প্রাইস ছিল, প্রথম প্রাইসটা, মানে এর আগের প্রাইসটা, সে ইটালির থেকে আনছিল ওটা। তো ওই টেবিলের দুই পাশে দুজন, একজন ভার্জার, আমি এদিকে, আর ওদিকে দুজন কোজন আছে, তোমার দুজন ওয়ার্ডেন। আর তখনই তোমার মানে আশ্রম মেন যে ভাইকার, তার তো পজিশন হেড, সে কী করলো, তার সঙ্গে মানে তোমার টেবিলের মাঝখানে যখন আসে না, যখন কী বলে ওটাকে, ডিনার সেটে যেরকম আমরা খেতে বসি, যারা ঘরের হেড ওরাও যেরকমভাবে বসে, লাইক দিস ওরকমই বসলো। তো বসার পরে কথা শুরু হলো যে কেন ডাকছে ওকে, তো মানে তোমার ভাইকারটা কেন ওকে ডেকে পাঠিয়েছে ভ্যাস্ট্রি রুমে। ভ্যাস্ট্রি রুম বলতে গেলে তুমি বলতে পারো ইট ইজ ওয়ান কাইন্ড অফ মিটিং রুম, যেখানে মিটিং হয়, ঠিক আছে। তো ওকে কেন ডেকে পাঠানো হলো, অনেক কিছু কোয়েশ্চেন মাথায় চলছে ভার্জারের, কেন এভাবে ফটকে ডাকলো, নিশ্চয়ই কিছু রিজন থাকতে পারে। আর ওদেরকে অ্যানেক্সিয়াস দেখলে ভাবলো যেহেতু আমাকে ডেকে পাঠিয়েছে, इट मीन्स কিছু घोटाला तो হয়েছে এখানে না भाई। वेट करो, चैप्टर को पूरा सुन लो, लास्ट में जाओगे तो इंटरेस्टिंग पार्ट मिलेगा, अभी नहीं मिलेगा। बोरिंग मत फील करो, लास्ट में इसका इंटरेस्टिंग पार्ट है। अभी तक इंटरेस्टिंग पार्ट मैंने स्टार्ट नहीं किया, ये जस्ट कहानी का पिकअप कर रहे हैं, थोड़े थोड़े कहानी को पिकअप कर रहे हैं, ठीक है ना। इसके बाद आएंगे इंटरेस्टिंग पार्ट में। तो ভার্জার अभी सोच रहा है, ভার্জার এখন ভাবছে কী ব্যাপার ভাই, আমাকে কেন ডাকলো। আর দুটোকে ওয়ার্ডেন দুটোকে দেখলো, ভাবছে তো কিছু ভুল করলাম নাকি আমি, এরকম তো মিটিং হয় না নর্মালি। ওর তখন একটা কথা মনে পড়লো, এরকম মিটিং এর আগে একবার হয়েছিল, যখন এই চার্চেরই একজন মেম্বার কিছু ঘোটালা করেছিল, আর তাকে শাস্তি দেওয়ার জন্য এরকম মিটিং হয়েছিল। তোর বললো আমি কিছু ঘোটালা করলাম না তো, আমার থেকে কোনো প্রবলেম হয়নি তো, আমাকে আজকে শাস্তি দেওয়ার জন্য এগুলো মিটিং করছে নাকি। তো যাই হোক, আর
যেই নতুন প্রাইসটা ছিল ও মিড 40 মানে বুঝো, মানে ওর 40+ এজ বলতে পারো, ক্লিয়ার? মিড 40+ এজের লোক। আর ভাইকারটা কেমন ছিল দেখতে কোয়েশ্চেন আসতে পারে, টোটালি রেডিশ টাইপ। রেডিশ মানে আমার মূলা না কিন্তু রে, মানে ফেসটা লাল, ঠিক আছে, ফেস লাল ছিল। আর তিনি কোথার থেকে আসছিল এটাও কোয়েশ্চেন আসে, তিনি আসছিলেন ইস্টের থেকে। নতুন প্রাইস যেটা আসছিল কোয়েশ্চেন আসে 1 मार्क কোথার থেকে আসছিল, ইস্টের থেকে। डिटेल्स याद रखना बिकॉज 1 मार्क का क्वेश्चन पूछेंगे एग्जाम में, 100% श्योर है। तो ये सब क्वेश्चन पूछा जाता है। कहाँ से? चर्च का लोकेशन कहाँ पे था? दैट इज नेविल स्क्वायर में। चर्च का नाम क्या था पूछेगा, ठीक है। तो लाइक दिस दे विल आस्क यू क्वेश्चंस। तो এখন যেটা বললাম তোর মাথায় ঢুকলো যে এরকম ঘটনা তো আগে হয়েছিল, তো এখানে আমি এখন কি দোষ করলাম যে আজকে আমাকে শাস্তি দেওয়ার জন্য কোনো মিটিং করা হচ্ছে? ও তো ভাবছে দেখো ওয়ার্ডেনকে দেখে বুঝে গেছে কিছু ম্যাটার গড়বড় আছে, কেন কি ওরা অলরেডি অ্যানেক্সিয়াস ফিল দেখাচ্ছিল, শো অফ করছিল, কিন্তু তোমার যে বাইকার ছিল ওর মুখ দেখে কোনো কিছু বোঝা যায় না। তো ভার্জার ওর মুখ দেখে কিছু বুঝতে পারলো না, কী ব্যাপার কুছ তো ভাই বলো, বুঝতে পারলো না। তারপরে তোমার হলো মুখ খুললো কে? ভাইকারটা, যে দেখো ভার্জার বা অ্যালবার্ট, আজকে আমি তোমার বিষয়ে কিছু একটা নতুন জানতে পারলাম বা আমি নোটিস করেছি, তো সেটাই তোমাকে জানার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জরুরি কথা জানার জন্যই, যেটা আমি নোটিস করেছি তোমার বিষয়ে সেটা বলার জন্যই তোমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে। আমি নোটিস করলাম যে তুমি লিখতে পারো না এবং পড়তেও পারো না। তুমি লিখতেও পারো না এবং পড়তেও পারো না, তাহলে তুমি কীভাবে 16 ইয়ার্স এই চার্চে কাম করলে? 16 ইয়ার্স ধরে চার্চে কাম করেছে, বাট হি ডোন্ট নো এনি ABCD অফ ইংলিশ। না তো লিখতে জানে না তো পড়তে জানে, পুরো টোটালি আনপড় গাওয়ার। একটা আনপড় গাওয়ার লোককে এত বড় একটা চার্চ সামলানোর জন্য দিয়ে দিয়েছে, ইজ ইট আ জোক? তো অ্যাকর্ডিং টু প্রাইস সেটা, ভাই তুমি লিখতে জানো না, তুমি পড়তে জানো না, তো তুমি কী বলছো, কীভাবে 16 বছর ধরে ডকুমেন্টসগুলো হ্যান্ডেল করলা? ঠিক আছে, যে ব্যাপার লোক লেখাপড়া জানে না সে আবার ডকুমেন্টস হ্যান্ডেল করলো সব কিছু, নিশ্চয়ই ডকুমেন্টস হ্যান্ডেল করে। বিকজ তোমরা যদি যেমন বললাম খ্রিস্টান সেরেমনির কথাই বলি, কোন ডেটে কার সেরেমনি হলো ওটা তো একটা ডকুমেন্টারি ব্যাপারই হয় না। চার্চে এগুলো সব কিছু মেনটেন করা হয়, আজকে এই ডেটে অমুক বাচ্চার সেরেমনি করা হলো, নামকরণ করা হলো, তো ওগুলো ডকুমেন্টস আছে, ভ্যারাইটিস অফ ডকুমেন্টস, খালি একটা ডকুমেন্টস তো নাই, ভ্যারাইটিস অফ ডকুমেন্টস আছে। ওগুলো কীভাবে মেনটেন করলো? তো তখন বলে দেখেন স্যার এরকম তো আমি এভাবেই তো ম্যানেজ করে আসছি, ঠিক আছে, मतलब लास्ट 16 ईयर्स से मैंने सब ऐसे ही मैनेज किया है, किसी को तो कोई प्रॉब्लम नहीं हुआ और सब मेरे से सेटिस्फाई है। ইভেন যে আগের প্রাইসটা আছে সেও বলতো, মানে এখানে একটা লাইন আছে, ঠিক আছে আমি বলছি সেই লাইনটা। তো এখানে একটা লাইন বলেছিল, আমি অল্প আগে পিছনে করছি, ঠিক আছে। লাইন একটা আছে কি, তোমার যে আগের প্রাইসটা ছিল, আগের প্রাইসটা কিন্তু এই বিষয়ে জানতো, যে ভার্জার কী ছিল না, শিক্ষিত ছিল না, অ্যান্ড হি ওয়াজ ওকে উইথ দ্যাট বিকজ হিজ অ্যাটিটিউড ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য নিউ প্রাইস। যে বর্তমান যে নতুন প্রাইসটা আসছে তার থেকে তোমার পুরানা যে প্রাইসটা ছিল তার পয়েন্ট অফ ভিউটা আরও ডিফারেন্ট ছিল। তো পুরানা পয়েন্ট অফ ভিউটা এডুকেশনের বিষয়ে কী ভাবতো সেটা বলেছে, মানে তোমার যখন, মানে দেখো এখন তো ভার্জারকে ব্লেম করা হচ্ছে না ভাইকারের দ্বারা, তো ওর প্রোটেকশনে কিছু আর্গুমেন্ট তো দেবে। তো ভার্জার তার আর্গুমেন্টে কী বললো, এই কথাটা তো আগের থেকে সবাই জানে, ইভেন আগের প্রাইসটাও জানতো, তাকে তো কোনো দিনও ওইসব ডিসিশনে প্রবলেম হয়নি। ইভেন তিনি কী বলেছিল, হি অলওয়েজ সেইড দেয়ার ওয়াজ আ গ্রেট ডিল টু মাচ এডুকেশন ইন দ্য ওয়ার্ল্ড ফর ইস টেস্ট। তো এই স্টেটমেন্টের থেকে ক্লিয়ার হয়ে যায় যে তোমার শিক্ষা, যে তোমার পড়ালেখা জানতে হবে, ওটা অত গুরুত্বপূর্ণ ব্যাপার না, সেটা তিনি অ্যাকসেপ্ট করেছেন। কোনটা? আগের প্রাইসটা। খালি লেখাপড়া জানলেই যে মানুষ এডুকেটেড হয়, ইট ইজ নট দ্যাট। এটার পয়েন্ট অফ ভিউ কাজ ছিল, মিসআন্ডারস্টুড করবে না কিন্তু, হ্যাঁ, এখানে লেখাপড়া শিখলেই যে তুমি এডুকেটেড হবে সেটা কোনো কথা না, লেখাপড়া না জানলেও মানুষ এডুকেটেড হতে পারে। এটা পয়েন্ট অফ ভিউ ছিল কার? ফার্স্ট প্রাইসটার। তো
এই পয়েন্ট অফ ভিউ ছিল ফার্স্ট প্রাইসটার, কিন্তু সেকেন্ড প্রাইসটার পয়েন্ট অফ ভিউ কি, যদি তুমি লেখাপড়া না জানো তুমি কিছুই জানো না। ক্লিয়ার? তুমি যদি লেখাপড়া না জানো তুমি কিছুই জানো না। তো এখন কি করবে? ভার্জারের সত্যি কথা জানলো, আর পাওয়ারফুল মানুষ যেহেতু ভাইকার তার থেকে সিনিয়র, অ্যাজ এ সিনিয়র হিসাবে তোমার মানে অত রুট ছিল না, তোমার নতুন ভাইকারটা অত রুট ছিল না, বাট ওর নেচার কী ছিল, সবার কামের টাং ওড়ানো, এটা সত্যি কথা। কিন্তু ও রুডলি বিহেভ করে নেই ভার্জারের লগে। ভার্জারকে চান্স দিয়েছে একটা, ওরা মানে ভাইকার তার ডিসিশনটা বলে দিল যে দেখো আমি জানতে পেরেছি যেহেতু তুমি পড়াশোনা শিখো নাই, বা ওইখানে আর্গুমেন্টও দেয়, অনেক কিছু আর্গুমেন্টও দেয়, ঠিক আছে। যে একটা আর্গুমেন্ট দিলাম, আগের প্রাইস তো তোমার বলেছিল, মানে ভার্জার যেটা বললো আগের প্রাইস তো এইগুলো কথা বলছিল, বা তার জন্য আমার যে অশিক্ষিত হওয়া বা লেখাপড়া না জানাটা আমার জন্য, মানে ওনার জন্য বড় ম্যাটার ছিল না, কিন্তু আপনার জন্য সেটা বড় ম্যাটার হওয়ার সত্ত্বেও মানে সে নতুন ভাইকারটা ওরকমভাবে রুডলি বিহেভ করেনি তার লগে। তাকে বলছে দেখো আমরা ডিসিশন নিয়েছি, যেহেতু একটা এসটিপিটার একটা ফেমাস চার্চ, ঠিক আছে, মান্যগণ্য চার্চ, তার একটা ভার্জার যে পুরো অফিসিয়াল কামকাজগুলো হ্যান্ডেল করছে, সে যদি আনএডুকেটেড হয় একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে ইন ফিউচার। তা আমরা রিস্ক নিতে চাই না। এটা একটা সত্যি কথা আছে, ও ভ্যালিড আর্গুমেন্ট দিয়েছে, ঠিক আছে, যে তুমি যদি একটা বড় চার্চকে হ্যান্ডেল করছো আর তুমি যদি লেখাপড়াশোনা না জানো, কখন কি প্রবলেম হতে পারে কেউ জানে না। তো এটা আর্গুমেন্ট দিল, আর্গুমেন্ট দেওয়ার পর ভার্জারের জন্য একটা অপশন খোলা রাখলো কি, যে আমরা ডিসিশন নিয়েছি তোমাকে আমরা 3 মাস সময় দেবো। কিতনা মহিনা দেंगे? 3 মাস সময় দেবো। কাকে দিল? ভার্জারকে। বললো যে ভার্জার তোমাকে আমরা 3 মাসের সময় দেবো, এই 3 মাসের মধ্যে তোমাদের কী করতে লাগবে? পড়াশোনা শিখে তৈরি হতে হবে। যদি তুমি পড়াশোনা শিখে তৈরি হতে পারো তাহলে তুমি জবে থাকবে, আর যদি না হতে পারো তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। তো কন্ডিশন পুট করে দিয়া এখানে, ঠিক আছে, কন্ডিশন পুট করলো কার সামনে? ভার্জারের সামনে। এখন কন্ডিশন পুট করে দিল। এখন কি হতে পারে ভাবো? ভার্জার এগ্রি করলো কি করলো না? क्वेश्चन मार्क क्या होगा? तो क्वेश्चन है अभी वर्जर मानेंगे कि नहीं मानेंगे। वर्जर को तो एक अच्छा ऑप्शन दिया गया ना कि तुम्हारे पास तुमको 3 महीना देता है, अभी तुम्हारे ऊपर डिपेंड करता है तुम इस प्रपोजल को एक्सेप्ट करते हो कि नहीं करते हो। अगर तुम 3 महीने में पढ़ लिख के सीख जाते हो तो तुम यहाँ पे जॉब कर सकते हो, नहीं तो तुमको छोड़ के जाना पड़ेगा। तभी वर्जर ने उस प्रपोजल को एक्सेप्ट किया कि नहीं किया? जी, वर्जर प्रपोजलটাকে एक्सेप्ट করে নাই। ভার্জার ডিড নট অ্যাকসেপ্টেড দ্যাট প্রপোজাল, ও ডাইরেক্ট না বলে দিয়েছে। ভার্জার কি বললো? ডাইরেক্ট না বলে দিয়েছে, ওই প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো না। ভার্জার বললো দেখেন এত বছর আমি পড়াশোনা শেখার চেষ্টা করেছি, বাট আমার জন্য সময় হয়নি কোনদিনও। যখন চেষ্টা করেছি তখন প্রবলেমের উপরে প্রবলেম ছিল, তো আমার পড়াশোনা হয় নাই, বা ইভেন যখন ট্রাইও করেছি এইসব জিনিস আমার মাথায় অত সহজে ঢুকে নেই। এখন আমার এজ নিয়ার অ্যাবাউট 40+ হতে পারে, বা বলতে পারো 40 ধরতে পারো, নিয়ার অ্যাবাউট 40 বছরের কাছাকাছি এসে গিয়েছে আমার বয়স, ঠিক আছে। আমি এই 40 বছরের মাথায় গিয়ে আমি কি পড়াশোনা শিখব? আর আমরা জানি দেখো পড়াশোনা শেখার ফার্স্ট স্টেজ হলো কি বাচ্চাকালে হয়, বড় হয়ে যদি শিখতে যাও বহুত কষ্ট হয়। এরকম না যে পসিবল না, ঠিক আছে, সরি এরকম জিনিস পসিবল না, পসিবল, বাট বড় হয়ে কোনো একটা জিনিস শিখতে গেলে বহুত প্রবলেম হয়। তো ভার্জার তো অলরেডি তার লাইফের আধা এজ ক্রস করে এসে গিয়েছে, তাই না? তো এখন তার জন্য 3 মাসে পড়াশোনা শেখা, ইজ ইট পসিবল? পসিবল হয় কিন্তু বহুত কষ্ট হবে। কিন্তু ভার্জার বলল না আমি পারবো না, মাফ করে দিন আমাকে। দেখেন আমি যখন 12 বছরের ছিলাম মাত্র, যেই সময় আমার পড়াশোনার সময়, সেই বয়সে আমি পেজ বয় হিসাবে একজন মার্চেন্ট প্রিন্সের ঘরে কাম করতে শুরু করলাম। যেখানে পড়াশোনা করতে লাগে সেই সময় আমি
মার্চেন্ট প্রিন্সে কোয়েশ্চেন আসে ভার্জার কত বছর বয়সে কাম করতে শুরু করলো? 12 বছর বয়সে ফার্স্ট, দ্যাট ইজ 12 ইয়ার্স বয়সে ও কাম করতে শুরু করে। আর ফার্স্ট কাম কোনখানে করেছিল? অ্যাজ এ পেজ বয়। নাও হোয়াট ইজ পেজ বয়? কোয়েশ্চেন আসতে পারে। তো প্রিন্স মার্চেন্টের ওখানে পেজ বয় মিনিং তো जब 12 साल का था, যখন মাত্র 12 বছর ছিল তখন, যখন ওর পড়াশোনার সময়, সেই বয়সে গিয়ে ও কী করলো? কাজে ঢুকে গেল অ্যাজ এ পেজ বয়। পেজ বয় বলতে গেলে কি একটা ছোটো মোটো হোটেল বলতে পারো, হোটেলের মধ্যে কাজ করতে ঢুকে গেল। তো কোথায় পড়াশোনা হবে? তো ওইখানে সে পেজ বয় থাকাকালীন, ঠিক আছে, 4th থেকে 1st ফুটম্যানের পজিশন পর্যন্ত গেইন করে। এই প্রিন্স মধ্যে তোমার মার্চেন্ট প্রিন্স যেখানে ছিল, যেখানে ও কাম করতো সেখানে। এরপরে ওইখানে কাম করার পরে সুদীর্ঘ কাম, মানে অনেক বছর কাম করেছে এখানে। কাম করার পরে সে আবার আর একটা জায়গায়, ঠিক আছে, লেখা আছে দেখো ওইখানে তোমার। তো তোমার ফার্স্ট কাম করলো পেজ বয় হিসাবে, সেকেন্ড আবার একটা উইডো পেয়ার্সের জন্য সে 1 বছর সিঙ্গেল হ্যান্ডেড বাটলার, মানে সব কাম ও করতো ঘরের, সেটা করলো। তারপরে আবার তোমার এখানে লেখা আছে রিটায়ার্ড অ্যাম্বাসেডর, তার ঘরে হেড বাটলারের কাম করতো। আর তার আন্ডারে 2 জন ছিল, মানে ওর আন্ডারে, ভার্জারের আন্ডারে 2 জন ছিল যখন ও রিটায়ার্ড অ্যাম্বাসেডরের ঘরে কাম করতো। তো আর ওখানেও রিটায়ার্ড অ্যাম্বাসেডরের ঘরে কতদিন পর্যন্ত কাজ করছে? টিল যতক্ষণ পর্যন্ত নিউ জব জয়েন করে না এসটি সেন্ট পিটার চার্চে। তো সেন্ট পিটার চার্চে জয়েন করার আগে কোথায় কাম করতো? রিটায়ার্ড অ্যাম্বাসেডরের ঘরে। তো সারা বছর তো সারা জীবন তোর কাম কাজ করেই গেল, ও কখন পড়তে পারবে? পড়ার সময় হয়নি। তো এখন তুমি বলছো যে 3 মাসে আমি পড়ে কামের জন্য এসে করবো? ইজ ইট পসিবল ফর মি? সারা জীবন তো আমার কাজ করতে করতে চলে গেল, পড়ার সময় চলে গেলো। এখন 3 মাসের মধ্যে আমি কীভাবে পড়াশুনো করে আমি আগে বাড়বো? তো এটা অ্যালবার্টের জন্য ইম্পসিবল বলে ফিল হলো। কার জন্য? এডওয়ার্ড ফোরম্যানের জন্য। তো সঙ্গে সঙ্গে বলল যে আমি এই কাজ, মানে আমি 3 মাসের এই চ্যালেঞ্জ বা প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, আমাকে মাফ করবেন। তোমরা যতক্ষণ পর্যন্ত নতুন একটা, মানে আমার জায়গায় একটা নতুন চার্চ, মানে ভার্জারকে খুঁজে নিলে আমি এখান থেকে বের হয়ে যাব, বা আমার জায়গায় একটা নতুন ভার্জারকে খুঁজে নাও, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আরও অ্যাকর্ডিংলি ওটাই ওর লাস্ট যে থাকে চার্চে, ওর রেজিগনেশন লেটার দিয়ে দেয়, রিজাইনও দিয়ে দেয়। এখন যেই লোকটা, যার একমাত্র সোর্স ছিল ইনকামের, সেই চার্চ, এখন সেই সোর্স ওর বন্ধ হয়ে গেল। না তো পড়াশোনা জানে, শিক্ষিত না, এখনও কি করবে? बिग क्वेश्चन मार्क, क्या कर सकते हैं? तो नाउ द क्वेश्चन मार्क इज भाई इसके बाद क्या? ना तो পড়াশোনা জানে, না শিক্ষা লিখিত লেখাপড়া কিছু জানে, না তো তোমার অন্য কোনো বিজনেস করার চান্স আছে ওর কাছে। 16টা বছর ধরে যদি এখন আমাকে যদি কোনো একটা জবের থেকে রিটায়ারমেন্ট দেওয়া হয়, এইভাবে বের করে দেওয়া হয়, তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে? নিশ্চয়ই না। তোমরাও আপসেট ফিল করবা, দুঃখ ফিল করবা। তো তার মধ্যে তো ও জবটাকে খুবই ভালোবাসতো, যার জন্য 16টা বছর যে গাউন্সগুলো পেয়েছে সেগুলো পর্যন্ত সামনে রাখতো, কোনো কিছু খারাপ হতে যেত না। যখন বের করে দেওয়া হলো, ওর নিজের হাতেই দরজা বন্ধ করে ওখান থেকে বিদায় নেয়। নেওয়ার পরে এখন রাস্তা দিয়ে হাঁটছে সন্ধ্যার সময়, বা ধরে নাও সন্ধ্যার সময়, যে সময় হোক, অ্যাকচুয়ালি টাইমটা মেনশন নেই কখন বের হয়েছিল, ঠিক আছে, অ্যাজিউম করি আমরা সন্ধ্যার সময়। তো এখন জবে তো ওখান থেকে বের হলো, চার্চের থেকে বের হলো, ভাবছে ভাই এখন কি করব, এমনি দুঃখে আছে, টেনশনে আছে, কষ্ট লাগছে, ভালো লাগছে না। অনেক বছরে তোমার স্মৃতি আছে, ওটার কানেকশন আছে, মেমোরি আছে, ওই জায়গাটা ছেড়ে এখনও বেরিয়ে আসছে। যে কোনো লোকের মন ভাঙবে ওখানে গেলে। তো হি ওয়াজ অলসো লাইক দ্যাট। আর যখন আমরা খুবই ইমোশনাল হই, মাইন্ড ইট, যে আমরা খুবই ज़्यादा, मतलब যখন আমরা বহুত ইমোশনাল হই, তখন আমরা কিছু ভুল ডিসিশন নেই, ঠিক আছে, ভুল ডিসিশন নেই। মানে এখানে একটা কোয়েশ্চেনও আসে যে ওর ডাইভার্ট হয়েছিল কি না, যেহেতু ওর পরিস্থিতি এখন খারাপ ছিল না, ইমোশনালি উইক ছিল, তো কোনো ভুল পথে গিয়েছিল কি না, কে?
তোমার অ্যালবার্ট এডওয়ার্ড ফরম্যান। কোয়েশ্চেন আসতে পারে। এখানে ভুল পথ কী দেখো, নর্মালি তো ঘরে যায় সব সময়, আর আমরা যখন অনেক ইমোশনাল হয়ে যাই জানো আমাদের লোক কী হয়, কিছু না কিছু উল্টাপাল্টা হয়। তো ঘরের রাস্তা ওদিন গেল না, ওর ঘরের রাস্তা যেদিকে ও ওইদিকে যায় না গিয়ে রং টার্ন নিল ইমোশনালে। কেন কি যখন আমরা চাই, মানে যখন আমরা ইমোশনাল হই না, আমরা চাই একা সময় কাটাতে। ঘরে গেলে নো ডাউট, ঘরে গেলেও কী করতো, ওয়াইফ ছিল, ওয়াইফ কী করতো, গরম চা দিত, ঠিক আছে। কিন্তু ও ঘরে গেল না ওদিন, ঘরে যদিও গিয়েছে, পরে গিয়েছে, কিন্তু সাথে সাথে চার্চ থেকে বেরোনোর পরে ঘরে যায়নি। ও ঘরের রাস্তার জায়গায় অন্য রাস্তা ধরে নিল, আর রাস্তা দিয়ে হাঁটছে। তো ওর একটা জিনিস কী ছিল, তোমার যে অ্যালবার্ট এডওয়ার্ড ফরম্যান, ও কিন্তু সিগারেট খেত না তো সিগারেট খেত, মানে সিগারেট ফুঁকতো, না তো ড্রিঙ্ক করতো। মানে আসলে নাকি হঠাৎ ওকেশনালি যখন খুবই টায়ার্ড ফিল করতো, উইক ফিল করতো, মানে ভালো লাগতো না, তখন হয়তো এক দুটো সিগারেট খেত। আর ড্রিঙ্ক খুবই মানে অ্যাবস্টেনার ছিল, একদম না খাওয়ার সম্মানই, হঠাৎ রেয়ারলি, যেটা বলি আমরা রেয়ারলি। তো এগুলো জিনিস খেতেও না, ছুতেও না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ছিল ওর অভ্যাস, ও মাঝে মধ্যে বিয়ারটা খেত। বিয়ারটা কিন্তু অ্যালকোহল না, মাইন্ডেড। আমাদের এখানে বিয়ারের কথা আলাদা, আমাদের এখানে বিয়ার খেলে সবাই প্যাল হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সেখানে অ্যালকোহল মিশানো থাকে। বাট ফরেন কান্ট্রির কথা বলেছি, এই কাহিনিটা লন্ডনের, কিন্তু ফার্স্ট অফ অল এটা লন্ডন। আর এই কাহিনিটা যেটা সেট আছে 1929, 37 বা 36-এর সময়, তো যখন আমাদের ইন্ডিয়া ফ্রিডমও লাভ করেনি, তার আগেরই কাহিনী বলতে গেলে। এটা লেখক লিখেছে, আগে পাবলিশ হয়েছে তোমার 36-এ। বুকের মধ্যে কিছু কিছু বুকে 37 আছে, কিছু কিছু বুকে 36 আছে। তো তোমাদের এই বুকটার মধ্যে যেটা আছে আমার কাছে 36 আছে। তো তার আগের স্টোরি ভাবো। তো লন্ডনের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো লন্ডনে যেটা বিয়ার হয়, এটা তো কমন ওদের জন্য। তো বিয়ারটাও ডিনারের পরে খেত, কিন্তু ড্রিঙ্কটা যেটা আছে, মদ খাওয়াটা আর সিগারেট খাওয়াটা এটা করতো না, খুবই রেয়ার। কিন্তু ওই দিন ওর মন গেল, যেহেতু খারাপ, মন খারাপ, আমরা তো দুঃখী হইলি তো আমরা করি না এটা, কিছু ড্রিঙ্ক করি, নেশা করি, নেশার সাহায্যে আমরা ভুলার চেষ্টা করি। আমরা নেশা করি কিসের জন্য? নেশার সাহায্যে যাতে আমাদের ভুলটাকে, মানে আমাদের ভিতরে ইমোশন যেটা আছে না, নেশার মাধ্যমে বের হয়, বা নেশার মাধ্যমে আমরা ভুলার চেষ্টা করি। নেশা করা কারো কিন্তু আসক্ত না, যে আমি নেশা আছে না একজনের। কিছু কিছু লোক আছে এনজয়ের জন্য খায়, কিন্তু কিছু কিছু লোক আছে ভুলার জন্য খায়, নিজের মনে যে অশান্তিটা আছে সেই অশান্তিটা দূর করার জন্য খায়। তো অ্যালবার্টের তখন মন গেল কি একটা সিগারেট খাই আমি। আরও সিগারেট খাইতো, এরকম যে খাইতো না, সিগারেট খেতো খুব রেয়ারলি, কিন্তু ও সিগারেট, ম্যাচ বা লাইটার সব ভুলে কোথায় রেখে এসছে, যখন চার্জ বন্ধ করে আসে চার্জে রেখে এসেছে। এখন ফ্ল্যাগ খাওয়ার মন গেছে, গোল্ড ফ্ল্যাগ, কিন্তু হ্যাঁ ফ্ল্যাগের কথা বলছি এখানে, সিগারেটের নামটা হলো গোল্ড ফ্ল্যাগ, তার জন্য আমি বলছি পতাকা। পতাকার কথা এমনি বলি নাই, পতাকা মানে এটা, ঠিক আছে। তো গোল্ড ফ্ল্যাগ খাওয়ার মন গিয়েছে, এখন কোথায় পাবে? নিশ্চয়ই দোকান থাকবে সামনে, দোকানে গিয়ে সিগারেট কিনে নেবে। রিটার্ন তো যাবে না, কিন্তু অনেক দূরে এসে গেছে চার্চ থেকে, তো রিটার্ন গিয়ে দেখলে আবার হবে না, পসিবল না। তো কী করলো, ওইখানে যে রাস্তা দিয়ে চলছে, হাঁটছে, সেই রাস্তা দিয়েও চলতে শুরু করলো, আর দোকান খুঁজতে শুরু করলো, কোথায় দোকান আছে সিগারেটের। তো অল্প দূর গেলো, দেখলো কোথাও, সব দোকানপাট দেখলো, সামনে কোনো সিগারেটের দোকান নেই। তো আরও দূর গেলো, কোনো সিগারেটের দোকান পায় না, উপরে নিচে দেখলো সব জায়গায়। আর অল্প দূর গেলো, ভাই কোনো সিগারেটের দোকান নাই ওখানে। আরও দূর গেলো, একটাও সিগারেটের দোকান ওখানে নাই। ও সিগারেট খাইতে পারলো না। যত দূর গেল সিগারেট দোকান একটা আশেপাশে নাই। এখন কি ভাই, সিগারেটটা খেয়ে নেশাটা আরও রিল্যাক্স করবো ভাবছো, ভেবেছিল, সেটাও রিল্যাক্স করতে পারলো না। লাস্ট ফিনিশিং বেচারা আবার কি করলো, রিটার্ন ঘরে গেল। কিন্তু ঘরে যে গেল, ওর মাথায় একটা জিনিস চলতেছে। আমি বলছি তোমাদেরকে, এডুকেশন মিন্স খালি লেখাপড়া না, এডুকেশন মিন্স অবজারভেশন অলসো। তো হি অবজার্ভ দ্যাট ওই টোটাল এলাকার মধ্যে কোথাও একটা সিগারেটের দোকান নাই। ও ভাবছে কন্টিনিউয়াসলি, টেনশনে, অনেকে টেনশনে ভাবছে। ওর ওয়াইফ জিজ্ঞাসা করলো, ঘরে আসার পরে ওয়াইফ জিজ্ঞাসা করছে, তোমার কী হয়েছে বলো, তোমার কী হয়েছে বলো।
তখন বললো কি আমি কিছু ভাবছি, আমার মাথায় কন্টিনিউয়াসলি চলছে। তো তারপরের দিন, ঠিক আছে, ওখান থেকে ঘর থেকে বেরোলো, তারপর দিন ঘরে বেরোয় কী করলো, পুরো মার্কেটে খোঁজ খবর করলো, কইরা কী করলো, একটা ছোট্ট দোকান ওইখানে হায়ার করলো, ছোট্ট একটা দোকান হায়ার করলো ওইখানের মধ্যেই। আর ওইখানে একটা সিগারেট এর দোকান খুললো, সিগারেট নিউজ পেপার। সিগারেট তো যেমন আসেন নাকি, আমাদের রাস্তাঘাটে দেখো না পান দোকান, শপের ঘন্টা যে আছে, যেখানে সিগারেটের দোকান সেখানে কি পাওয়া যায়, তোমার নিউজ পেপারও পাওয়া যায়। তো লগে কিছু চকলেট মকলেটও পাওয়া যায়। তো টবাকোশনিস্টের মানে তোমার সিগারেটের দোকান খুললো, লগে কিছু পেপারও বিক্রি করে, নিউজ পেপার, আর কিছু চকলেটও বিক্রি করে। তো এরকম একটা দেখো বিজনেস মাইন্ড, অবজারভেশন, এন্টারপ্রেনিয়ার। তোমাদের যদি আমি আগে ভিডিও বানিয়েছি এন্টারপ্রেনিয়ার্স আর লাইক দ্যাট। ও নো ডাউট ও অশিক্ষিত ছিল, লিখতে পারতো না, পড়তে পারতো না, বাট মাইন্ড তো ছিল, প্রেজেন্স অফ মাইন্ড তো ছিল, দেখতে তো পারতো জিনিস কী হচ্ছে কিনা ঘটছে। তো সেটাও একটা এডুকেশনের পার্ট। আর যেই কথাটা প্রথম প্রাইজটা বলছিল যে এডুকেশন ডাজ নট মিন খালি রিটেন রাইটিং আর এসে লেখার পড়া, এডুকেশন অলসো আদার। বাট এখানে কথাটা বলে নাই, এখানে কিন্তু ওই কথাটা বলে নাই। বাট আই এম সেইং দ্যাট যাতে স্টুডেন্টরা ওটাকে মিসআন্ডারস্টুড না করে, বিকজ স্টুডেন্টের মধ্যে আছে আজকাল যেভাবে এডুকেশন নিয়ে কী লাভ হবে। বাট এডুকেশন ইজ এভরিওয়্যার, ইন এভরিথিং, ঠিক আছে। বিকজ ও অবজার্ভ করছে, অবজারভেশনের জন্য কী লাগে, একটা এডুকেশন লাগে, এমনি অবজারভেশনটা আসে না। তো অবজারভেশন করার পরে দোকানটা যে খুললো, 1 বছরের ভিতরে খুব মেহনত করলো, পুরা দোকানটা প্রফিটে মালামাল। সবই ওখানে মালা করো, সব কোনো মলসল খুলে নেই। ওই দোকানটার থেকে, সিগারেটের দোকান থেকেই ওর বহুত ইনকাম হলো, এত ইনকাম হলো। তারপরে ভাবলো আমার কাছে তো বহুত পয়সা আসছে, আর এই বিজনেসটা তো সাকসেস হয়েছে। আমরা জানি সাকসেস লাভ করলে আমরা পরের স্টেপের কথা ভাবি। তো প্রথম দোকানটার থেকে সাকসেস লাভ করলো, ও এখন ভাবছে কেন না বিজনেস বড় করা যায়। এই বিজনেস বড় করার কথাটাও কোথার থেকে আসলো ভাই, এটাও এডুকেশনের পার্ট, এটাও এডুকেশনের পার্ট। বাট যেটা বলছি তোমাদেরকে বোঝার চেষ্টা করো। তো ও ভাবলো কি আমার তো ভালো বিজনেস হচ্ছে, কেন বিজনেসটাকে বড় করি আমি, ঠিক আছে। তো ও আবার কী করলো বলো তো, পুরা সিটি ঘুরলো, সিটি ঘুরে এরকম জায়গা খুঁজলো যে যেখানে কোনো সিগারেটের দোকান নাই। তো আর একটা টাউনে ঘুরলো, আর টাউনের প্লেস দেখতে বললো কোনখানে সিগারেটের দোকান নেই। কেন কি ওর মাথায় চেপে গেছে যদি সিগারেটের দোকান থাকে প্রবলেম আছে। তো ও এই জায়গাটাই খুঁজলো যেখানে সিগারেটের দোকান নেই। তো এইভাবে সেকেন্ড দোকান এস্টাবলিশ করলো। আর কি করলো, একটা ম্যানেজার রেখে দিল। मैनेजर रखार बुद्धि कोई থেকে আসলো বলো। तो मैनेजर को रखने का सोच कहाँ से आया भाई, ये भी एजुकेशन का पार्ट ही है, लेकिन हम लोग नहीं सोचते कि एजुकेशन का पार्ट है। हम लोग सोचते एजुकेशन का पार्ट नहीं है, लेकिन दिस इज़ ऑल्सो अ पार्ट ऑफ एजुकेशन, बिकॉज एजुकेशन इज़ लाइफ, लाइफ इज़ एजुकेशन। ठीक है, ये स्टेटमेंट है जिसने मेरे जॉन ड्यू ने कहा था। जॉन ड्यू का ये कहावत है, एजुकेशन इज़ लाइफ, लाइफ इज़ एजुकेशन। तो लाइफ का हर एक चीज़ में एजुकेशन रिलेटेड है। तो बिजनेस मैनेजर रखार कथा माथाय कोथा থেকে আসলো, একটা নতুন বড় দোকান, নতুন দোকান খুলবে কথাটা কোথা থেকে আসলো। যদি এডুকেশন না থাকে নিশ্চয়ই আসবে না। দ্যাট ইজ অবজারভেশন পাওয়ার ওর কাছে ছিল, অবজারভেবল যেটা এডুকেশন থাকে সেটা ওর কাছে ছিল। তো সেকেন্ডটা খুললো, সেকেন্ডটা খোলার পরও সেকেন্ডটার থেকে কী হলো, সাকসেস লাভ করলো। ঠিক আছে, সাকসেস লাভ করলো। তো সেকেন্ড দোকান থেকেও সাকসেস লাভ করলো। এইভাবে করতে করতে পুরা সিটির মধ্যে, লন্ডন সিটি, পুরা লন্ডন সিটিও ছানবিন করলো। আর লন্ডন সিটি ছানবিন করার পরে গিয়ে যত টাউন আছে যেখানে যেখানে সিগারেটের দোকান নাই, যেখানে ভিড়ভাড় এলাকা, ও সব জায়গার মধ্যে 10 বছরের ভিতরে 10টা ওরকম সব खुला ফেলেল। 10 ठू वैसा शॉप उसने खोला था। थोड़ा पानी भी लेता हूँ, पानी भी नहीं है। তো এরকম 10টা শপ খুললো। এখন 10টা শপ খোলার পরেও প্রচুর টাকা কামিয়েছে। তো ও কী করতো, ওর মাথায় যাই হোক ভাই অশিক্ষিত হতে পারে, কিন্তু এতটুকু ওর মাথায় সোচ ছিল যে ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে টাকাগুলো সেফ থাকে। তো যত টাকা কামিয়েছে সব টাকা কোথায় জমাতো, ব্যাংকে জমাতো। আর এত যে আমরা বলেছি প্রথমে যে অশিক্ষিত লোক বলছি ওকে আমরা, ওর মাথায় এতটুকু বুদ্ধি কেমনে করে আসলো যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কী করবো, 10টা দোকানের ভিজিট করব।
দোকান তো ওরই না, মালিক তো ওই। 10টা দোকান প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিজিট করতো, আর যা কালেকশন হতো ওগুলো নিয়ে যাওয়া করে রাখতো, ব্যাংকে নিত। তো এটা যদি শিক্ষা না থাকে, গেলে করতে পারে না। এটাও একটা এডুকেশনের পার্ট। তো যাই হোক, এটা গেল। এইভাবে পয়সা জমা সব 10 বছরে 10টা দোকান খুলে প্রচুর পয়সা জমা করলো। আর সব পয়সা কোথায় রাখতো? ব্যাংকে রাখতো। তো 10 বছর ধরে ব্যাংকে টাকা জমাতে জমাতে একদিন কি হলো, মানে ও টাকা নিয়ে তোমার ব্যাংকে গেল জমা করতে আবার, ঠিক আছে? তো যখন জমা করতে গেল, তখন ব্যাংকে যে ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার ওকে বললো যে আপনার সঙ্গে আমাদের ম্যানেজার একটু কথা বলবে, ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে? তো ঠিক আছে, ব্যাংকের ম্যানেজারও কথা বললো, ব্যাংকের ম্যানেজারের সঙ্গেও গেলো, কথা বললো। তো ম্যানেজার বলছে যে মিস্টার এডওয়ার্ড ফরমান, আপনার সঙ্গে কিছু আমার কথা আছে, আপনি বসুন। তো ও বললো, ব্যাংক ম্যানেজার বলছে, আপনি জানেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? আপনি জানেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যাংক ম্যানেজার বলছে। ব্যাংক ম্যানেজার কাকে বলছে? অ্যালবার্টকে বলছে। অ্যালবার্ট বললো, হয়তো হবে 1-2 পাউন্ড, 1-2 পাউন্ড, অনলি 1-2 পাউন্ড, ওর মেবি তার থেকে বেশি। আমার রাফ আইডিয়া আছে, বাট এক্স্যাক্ট কত আছে আমি জানি না। এটা কে বলবো? অ্যালবার্টে বলবো, বিকজ হি ওয়াজ ইলিটারেট অ্যান্ড অলসো নট এবল টু রাইট, তাই না? লিখতে পারতো না, ইলিটারেট যেহেতু ছিল। তো ওর আইডিয়াও নয় কত টাকা জমিয়ে ফেলেছে। ও বলছে হবে 1-2 পাউন্ড, 1-2 হাজার পাউন্ড, নট 1-2, 1-2 হাজার পাউন্ড হবে, ঠিক আছে? আর এই স্টোরিটা কখনের স্টোরি? পাবলিশ হয়েছিল 1936-এ। কত বছর আগের স্টোরি ভাববানো। এখনের বর্তমান মার্কেট প্রাইস যদি নাও, 1 পাউন্ড ইকুয়াল টু মেবি 65+ রুপিস। তোমরা 65 টাকার থেকে 70 টাকা দিবা, 70 টাকা দেওয়ার পরে তোমরা 1 পাউন্ড পাইবা, মাইন্ড ইট। আর কথাটা বলা হচ্ছে 1936-এর। তো ও বলছে আমি হয়তো 1-2 হাজার টাকা জমাইছি, 1-2 হাজার পাউন্ড জমাইছি, আমার রাফ আইডিয়া এটাই আছে। তো ব্যাংক ম্যানেজার বললো, এরপর হেসে বললো, মশাই আপনি কি বলছেন? আপনি 30,000 পাউন্ড জমিয়েছেন, 30,000 পাউন্ডের উপরে জমিয়েছেন। আজকে যেটা জমিয়েছেন আপনি, মানে আজকে যেটা আপনি জমা করলেন যে টাকাটা, সেই টাকাটাকে বাদ দিয়ে 30,000-এর উপরে আপনি জমা করেছেন, মানে 30,000 পাউন্ডের উপরে জমা করেছেন। 1 পাউন্ড এখন 100 টাকা, ঠিক আছে? এত টাকা তুমি জমা করেছো, 30,000 পাউন্ড সেই সময়ে, 10 বছরের মধ্যে। আমরা এখন বলছি কি অ্যামাউন্টটা ছোটো, বাট ইট ইজ নট স্মল অ্যামাউন্ট ব্রো। সেই সময় যদি কথা বলি, করোড়পতি সমান বা লাখপতি সমান। এটা কমসে কম 80-90 লাখ টাকার কথা হয়েছে এখানে, মানে সেই সময়ের কথা যদি বলি, নিয়ার অ্যাবাউট করোড় পে করলো, ইয়া তোমার 80-90 লাখ টাকার কথা। ধামালি কথা এটা, 10 বছরে 10টা দোকান থেকে। তো ব্যাংকে এত টাকা জমাইছে। তো এখন ব্যাংকে বলছে, দেখেন আপনি তো এত টাকা জমিয়েছেন। তো ব্যাংক ম্যানেজার তো চাই সবসময় ইনভেস্ট করার ধান্দা থাকে ওরা। তো ম্যানেজার অ্যাকচুয়ালি ওকে ডেকেছিল কিসের জন্য? যাতে ওকে দিয়ে কিছু টাকা ইনভেস্ট করাতে পারে, এটা কথা বলার জন্য। আর ওই যে তোমার হলো ভার্জার, ও কিন্তু জানতোই না যে কত টাকা জমা আছে। নিজের বললো না 1-2 হাজার পাউন্ড আছে মাত্র। কিন্তু যখন বললো যে ওভার 30,000 পাউন্ড আছে, আরও প্লাস আজকেরটা অ্যাড করা হয়নি, তখন বললো যে দেখেন আপনার তো অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে, আপনি কিছু টাকা এক কাম করেন, ব্রাঞ্চ ম্যানেজার যেটা সবসময় তোমার কাস্টমারের হেল্পই করে, ঠিক আছে, যাতে তুমি আরও বেশি ইনকাম করতে পারো। তো ব্রাঞ্চ ম্যানেজার বললো যে আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করেন, ঠিক আছে, ইনভেস্ট করেন, আপনার জন্য কি হবে, আরও টাকা ভালো হবে। কিন্তু ভার্জার বললো দেখেন আমি এইসব জিনিস রিস্ক নেবো না, বহুত ঝামেলা এগুলো জিনিস। অফকোর্স না, তার মধ্যে তো অশিক্ষিত ছিল, লেখাপড়া জানতো না। তার ওর যদি এগুলো তুমি সিকিউরিটির মধ্যে ইনভেস্ট করবা, অন্য কিছুর মধ্যে ইনভেস্ট করবা, অফকোর্স তো ডিনাই করবে। তো ডাইরেক্ট ডিনাই করবে যে না আমার এগুলো জিনিস করার ইচ্ছা নেই, বহুত রিস্ক আছে এখানে, উল্টা হইব, ঝামেলা হইব। তো ব্রাঞ্চ ম্যানেজার বলছে তোমাকে কোনো টেনশন করতে লাগবে না, ঠিক আছে, আমরা তোমার টাকা এরকম জায়গায় লাগাবো যে তোমার টাকা কোনোদিন ডুববে না। দ্যাট ইজ গিল্ট এজ সিকিউরিটিস। আর আমি তোমাদেরকে যখন বিজনেস পড়িয়েছি, আই হ্যাভ মেনশনড অ্যাবাউট গিল্ট এজ সিকিউরিটি। গিল্ট এজ সিকিউরিটি মানে কি? গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট যে কোম্পানি আছে সেগুলা সিকিউরিটি। তো গভর্নমেন্ট কোম্পানির মধ্যে যদি লাগাও টাকা,
টাকা ডুবার চান্স খুব কম থাকে, ঠিক আছে, বিকজ সেটা সিকিউর হয়, সেফ হয়। তো যাই হোক, ব্যাংক ম্যানেজার এনিহাও ওকে মানিয়ে নিল যে তোমাকে টেনশন করতে লাগবে না, আমি তোমাদের টাকা এরকম জায়গায় লাগাবো যে তোমার টাকা কিন্তু লস হবে না, বরঞ্চ তোমার যে টাকাটা আসে সেটা তুমি আরও বেশি পাবে। তো রাজি তো হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, তো এখন আমার আর কী করতে লাগবে? তারপরে ভার্জার বললো এখন আমার আরও কী করতে হবে? তো তখন ব্যাংক ম্যানেজার বলে আপনাকে মশাই কিছু করতে হবে না, এখন যা আসতে হবে নেক্সট টাইম যখন আপনি আসবেন আপনাকে জাস্ট কী করতে লাগবে, একটা সাইন করতে লাগবে, অনলি সাইন করতে লাগবে, আর কিছু করতে লাগবে না, বাদ বাকি সব ট্রান্সফারের কাম যে আছে ওগুলো আমরা দেখব, ঠিক আছে। তো ব্যাংক ম্যানেজার বললো যে আপনাকে শুধু কী করতে লাগবে, সাইন করতে লাগবে ট্রান্সফারের জন্য। যখন ভার্জার এটা শুনলো, অ্যালবার্ট যখন এটা শুনলো, বললো সাইন করতে লাগবে কেন, কোথায় করতে লাগবে? বলে ডকুমেন্টসের মধ্যে করতে লাগবে। ডকুমেন্টস আমি কীভাবে সাইন করব? ভার্জার বলছে কি আমি কীভাবে সাইন করব? বলছে আপনি তো পড়তে জানেনই। ব্যাংক ম্যানেজার বলছে আপনি তো পড়তে জানেন, পড়ে সাইন করবেন, ঠিক আছে। তখন ভার্জার বলে না, আমি লিখতেও জানি না, পড়তেও জানি না। যখন ব্যাংক ম্যানেজার কথাটা শুনে যে লিখতেও জানে না, পড়তেও জানে না, he was surprised and shocked. What the hell? What he is saying, man? He don't even know how to write and read. লিখতে জানে না, পড়তে জানে না, কি বলছে? The bank manager was shocked after listening to that. যে ও পড়তে জানে না, লিখতে জানে না। প্রথমে তো ভাবছে কিছু ধামালি হবে ওদের, বাট ও যখন বললো যে আমি সত্যি পড়তে জানি, লিখতে জানি না, আমি শুধু সাইন করতে শিখেছি, তবু আমার বিজনেসটা স্টার্ট করার পরে। তো ভার্জার শুধু সাইন করা শিখছিল, ওর নাম, আর সেটাও শিখছিল কখন, বিজনেস স্টার্ট করার পরে। আর ওর ওয়াইফই ওকে শিখিয়েছিল, এই কথাটা মেনশন করে না এখানে। ওর ওয়াইফ কিন্তু লেখাপড়া জানতো, ভার্জারের ওয়াইফ। আর যে 16 বছর ধরে যে লেটার্সের কথা বলছে, সব লেটার্স কে পড়তো? ওর ওয়াইফ পড়তো। ওর ওয়াইফ পড়ে ওকে হেল্প করতো, বিকজ হিজ ওয়াইফ ওয়াজ অ্যান এডুকেটেড পারসন। তো ডকুমেন্টস যা যে ছিল ওগুলো সব কী করতো, হেল্প করতো, ওর ওয়াইফ করতো। তো ও লেখাপড়া দিয়ে কোনো না জানলো, মানে লেখাপড়া জানুক না জানুক কোনো প্রবলেম হতো না, বিকজ ওর ওয়াইফ সব কিছুতে হেল্প করতো। তো সেম কেস, ও যে সিগনেচার করাটাও শিখেছে, সেটা কখন শিখেছে? যখন ও বিজনেসটা স্টার্ট করলো, নিশ্চয়ই ডকুমেন্টসে সাইন করতে লাগে, কাগজে সাইন করতে লাগে, তখন তো লাগবেই। তো তখন শিখেছে। যখন এই কথাটা শুনলো ব্যাংক ম্যানেজার, ভাই এ ক্যা বল রা হ্যায় ইয়ার, আর ইউ কিডিং, আর ইউ কিডিং উইথ মি? তুমি লেখাপড়া জানো না, তুমি 80-90 লাখ টাকার, করোড় টাকার লোক হয়ে গেছো আজকে। ক্যান ইউ ইমাজিন? যদি তুমি একটা লেখাপড়া মানুষ হইতা, তো ভাই না লেখাপড়া জানি না, তুমি আজকে করোড়পতি। তুমি যদি লেখাপড়া জানতা ভাই, তুমি তো কুছ ভি কর সকতা থা ভাই। তখন ভার্জার অল্প হাসে, সাপোজ আই এম দ্য ভার্জার, অল্প হাসে। আমি যদি লেখাপড়া জানতাম না, আমি তাহলে ভার্জারই হয়ে থাকতাম। আমি এই 80-90 লাখ টাকা কোনদিন আর্ন করতে পারতাম না, বিকজ দেয়ার ওয়াজ এ প্রপোজাল ইন দ্য স্টোরি, যেটা মাঝখানে ছিল, আমরা পাইছি, যদি তুমি লেখাপড়া শিখো তুমি কি হইবা, অনলি ভার্জার। কিন্তু ভার্জার কি বললো, আমি যদি শুধু বলে না, তুমি ব্যাংক ম্যানেজার বললো যদি তুমি লেখাপড়া শিখতা তুমি কোথায় পৌঁছায় যেতা। তখনও বললো, ভার্জারে বললো, বা তোমার অ্যালবার্টে বললো, যদি আমি লেখাপড়া শিখতাম আমি ভার্জার বনে যেতাম। ইট মিনস এডুকেশন যে সব কিছুর জন্য নেসেসারি, এটা কোনো কথা না। তোমার যে সব কিছু ক্ষেত্রে লেখাপড়া জানতে লাগে, এটাও কোনো কথা না। ও লেখাপড়া না জানি নাই, ও ভার্জার হওয়ার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে না বললেই ও আজকে এত দূর পর্যন্ত পৌঁছাতে পারছে। তো এখানে চ্যাপ্টারের মধ্যে বলতে চাইছে, তোমাদের কিছু শেখাতে চলছে যে সব কিছু ক্ষেত্রে তোমার লেখাপড়াটা নেসেসারি না। এডুকেশন শুধু লেখাপড়ার সঙ্গে রিলেটেড না, এডুকেশন ইন্টেলিজেন্সের সঙ্গে রিলেটেড, এডুকেশন প্রেজেন্স অফ মাইন্ডের সঙ্গে রিলেটেড, এডুকেশন তোমার অবজারভেশনের সঙ্গে রিলেটেড, এডুকেশন তোমার কালচারের সঙ্গে রিলেটেড,
এডুকেশন তোমার বিহেভিয়ারের সঙ্গে রিলেটেড। তুমি কীভাবে মানুষের সঙ্গে বিহেভ করো। দেখো ভার্জারকে কিন্তু খারাপভাবে বিহেভ করা হয়েছিল না, ওকে বের করে দেওয়া হয়েছে অফিস থেকে। আর যদি তোমাদের সঙ্গে এরকমভাবে বিহেভ করা হয়, তোমাদের রাগ উঠবে না? কিন্তু ও তো হাসি খুশি, ও দেখছে যে পয়েন্টটা ঠিক বলছো, খারাপ পয়েন্ট বলে নেই, ও তো প্রোটেস্ট করে নেই, এখানে বিদ্রোহ করে নেই বা রাগ দেখায় নেই, অ্যাকসেপ্ট করছে, ওর বিহেভিয়ার ওইটা। শুধু এডুকেশন লিখলে আর পড়লে হয় না। এরকম অনেক লোক আছে, এমন লোক আছে যারা বহুত হাইলি এডুকেটেড, তারাই বাচ্চাদেরকে রেপ করছে। এমন হাইলি ডক্টর আছে, তারাই বাচ্চাদের সঙ্গে কিডনি বের করছে, মানুষের বিক্রি করছে, পাচার করছে। এমন শিক্ষকও আছে, প্রফেসরও আছে, যারা খারাপ খারাপ কাজের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে। আবার এমন লোকও আছে যারা অশিক্ষিত হয়ে পরিবেশকে বাঁচাচ্ছে। সুন্দরলাল বহুগুণা তো এডুকেটেড লোক, আমাকে বলেন যাদব পায়াংকে কত বড় এডুকেটেড জানে, ও কতখানি ওর এডুকেশন আছে, বাট হি ইজ সেভিং আওয়ার এনভায়রনমেন্ট। ভালো মতো জানো, ভারতের যে ফরেস্ট মানব বলা হয় যাদব পায়াং, কত এডুকেশন আছে ওর, বাট হি ইজ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট। আর এমন লোকও আছে, যেটা বললাম, প্রফেসর বলো, ডক্টর বলো, লয়ার বলো, পুলিশ অফিসার বলো, ক্রিমিনালির কাজ করছে। তো এখান থেকে বোঝা যায় যে এডুকেশন শুধু লেখাপড়ার থেকে আসে না। এডুকেশন ইজ লাইফ অ্যান্ড লাইফ ইজ এডুকেশন। এখানে শুধু যে তোমার জীবনে হতে গেলে, কোনো কিছু বনতে গেলে, আর এখানে একটা জিনিস বলছে, তুমি যে শিক্ষা জানো না, তোমার শিক্ষা নাই বলে তুমি মানুষকে অবহেলা করবা, সেটাও কোনো কথা না। ভার্জারকে বের করে দেওয়া হয়েছিল বিকজ ও অশিক্ষিত ছিল বলে। ভাই অশিক্ষিত ছাড়া যে ওর এক্সট্রা গুণ ছিল, সেই গুণগুলোর মধ্যে তো আমরা ধ্যান দিই নেই। অশিক্ষিত হয়ে ও 16টা বছর একটা চার্চকে, আর সব কাম কিন্তু ওই করতো, পুরা চার্চ ওর উপরে নির্ভরশীল ছিল। পয়েন্ট আছে, তোমরা পড়বে যখন লাইন হিসাবে কাহিনীটা, তখন তোমরা পাবে যে চার্চের সব কাম, মেন কাম ভার্জারই করতো। তাহলে ওর তো এডুকেশন ছিল না। তো এডুকেশনের জন্য খালি না থাকার জন্য তুমি একটা লোককে কি তার সব কোয়ালিটি কি দূর করে দেবে তার থেকে? সেটা সঠিক না। তো আমি এটাই বলবো, এডুকেশন ইজ লাইফ অ্যান্ড লাইফ ইজ এডুকেশন। এডুকেশন সব জায়গায় আছে। এটা ভাববে না যে এই চ্যাপ্টার থেকে মানুষের শিক্ষা নিয়ে কী লাভ হবে, অশিক্ষিত হয়েও তুমি বড় হতে পারবে। এটা হওয়া যায়, কিন্তু বহুত এক্সেপশনাল কেস। আর এডুকেশন যেটা বললাম, এডুকেশন আমাদের জীবনের সব অঙ্গে জড়িত হয়ে আছে। ইভেন আমরা ব্রাশ করার থেকে নিয়ে চলতে যে শিখি, সেখানেও এডুকেশন আছে। তো আপনারা শিক্ষাকে ইগনোর করবেন না। নো ডাউট এই স্টোরিটা ভালো লাগে যদি, হ্যাঁ এই স্টোরিটার কথা এক্সেপশনাল হয়, বিকজ ও অশিক্ষিত হয়ে অনেক কিছু করেছে। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছি, অশিক্ষিত হওয়ার সত্ত্বেও মানুষ অনেক শিক্ষিত কাজ করে। যেরকম বললাম, শিক্ষা শুধু লেখাপড়ার থেকে আসে না, শিক্ষা আসে আমাদের পর্যবেক্ষণ থেকে, অবজারভেশন থেকে, শিক্ষা আসে আমাদের ট্রেনিং থেকে, শিক্ষা আসে আমাদের প্রেজেন্স অফ মাইন্ড থেকে, শিক্ষা আসে আমাদের কালচার থেকে, শিক্ষা আসে আমাদের বিহেভিয়ার থেকে। তো শিক্ষা সব জায়গার থেকে আসে। তো আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তো নিশ্চয়ই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি তো বলেছি, হেল্প মি টু হেল্প ইউ, এটাই আমার কথা, আর কিছু বলবো না। আগেও অনেকবার বলেছি আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের কমেন্ট, আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। তো আজকের জন্য এখানে রাখছি। আশা করি আপনাদের এই লেকচারটা ভালো লেগেছে। টাটা।